অলৌকিক অন কলের 15 নম্বর এপিসোডে সবাইকে স্বাগত। আজকে আপনার জন্য রয়েছে মঞ্জিল সেনের লেখা ভূতের গল্প কে হাসে। তাহলে দেরি না করে সরাসরি গল্পে চলে যাওয়া যাক। সেদিন ছিল কোজাগরী পূর্ণিমা। ঘরে ঘরে লক্ষ্মী পূজা, বারোয়ারি পুজো তো আছেই। চাঁদের আলো আর কৃত্রিম আলোকসজ্জায় ঝলমল করছে শহর। এই প্রথম আমি উত্তরবঙ্গে বেড়াতে এসেছি। খুব ভালো লাগছিল কলকাতা থেকে অনেক দূরে এই ছোট্ট শহরের উৎসবমুখর রাত্রি। আমি উঠেছিলাম ধর্মশালায়, দুবেলা বাইরেই খেয়ে নিতাম। সেদিনও রাত 9টার পর একটা হোটেলে ঢুকেছিলাম। হোটেলের রান্না ভালো, রকমারি পদ পাওয়া যায়। শুক্তো থেকে শুরু করে মাছের মাথা দেওয়া মুগ ডাল, পুঁই ডাঁটার চচ্চড়ি, কপির তরকারি, রুই, পার্শে, ভেটকি, নানা রকম মাছ, ডিমের ডালনা, মাংস, কোনো কিছুই বাদ নেই। আমি এক কোণায় জানালার ধারে একটা ছোট টেবিলের সামনে বসলাম। মুখোমুখি দুটো চেয়ার, দুজন লোক বসে খেতে পারে। আমি জানালার দিকে পিঠ রেখে বসেছিলাম। হোটেলের একটা ছেলেকে ডেকে ভাত, তরকারি আর পাবদা মাছের ঝোল দিতে বললাম। ছেলেটি বলল একটু দেরি হবে, ভাত ফুরিয়ে গেছে, উনুনে আবার হাঁড়ি চাপানো হয়েছে, খদ্দেরের বেশ ভিড়। আমার আগে এসেও অনেকেই ভাতের আশায় বসে আছে। ঠিক তখনই একজন ঢ্যাঙা মতো লোক আমার টেবিলের সামনে এসে দাঁড়ালেন। ফ্যাকাশে মুখ, দু চোখের তলায় কালি পড়েছে, অথচ শরীরের কাঠামোখানা দেখলে মনে হয় একসময় বেশ জোয়ান পুরুষ ছিলেন। বয়স আন্দাজেই 30-এর মাঝামাঝি কি তার একটু বেশি হবে। কুণ্ঠিতভাবে তিনি আমাকে বললেন, আমি এখানে বসলে আপনার কোনো অসুবিধা হবে কি? আমি বলে উঠলাম, না না, এটা তো দুজনেরই খাওয়ার টেবিল। যদিও একটা পুরো টেবিল দখল করে খাবার সুযোগটা হাতছাড়া হলো বলে আমি মনে মনে একটু ক্ষুণ্ণ হলাম। ভদ্রলোক আমাকে ধন্যবাদ জানিয়ে চেয়ার টেনে বসলেন। তারপর একটু ইতস্তত করে বললেন, আপনাকে আগে তো কখনো দেখিনি, বেড়াতে এসেছেন? হ্যাঁ, আমি জবাব দিলাম। কলকাতা থেকে? আমি ঘাড় নাড়লাম। আমার বাড়িও কলকাতায়। ভদ্রলোক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, গত 7 বছরে একবারও যাওয়া হয়ে ওঠেনি কলকাতায়। কলকাতায় কোথায় আপনার বাড়ি? আমি ভদ্রতার খাতিরে জিজ্ঞাসা করলাম। ভদ্রলোক বললেন, ভবানীপুরে, কালীমোহন ব্যানার্জি লেন, ওই যে যেখানে ইন্দিরা সিনেমা আছে সেখানটাতে। আরে, আমি তো ওখানেই থাকি, প্রিয়নাথ মল্লিক রোডে। আপনার কোন বাড়ি? দেশ গায়ের লোকের সঙ্গে বাইরে কোথাও দেখা হলে খুব তাড়াতাড়ি যেমন সংকোচ কেটে যায়, ব্যক্তিগত প্রশ্ন এসে পড়ে, আমাদেরও তাই হলো। কথায় কথায় দুজনের পরিচিত কয়েকজনের নামও বেরিয়ে পড়ল। ভদ্রলোকের নাম বীরেশ্বর রায়। আমি জিজ্ঞাসা করলাম, তা আপনি কলকাতা ছেড়েছেন 7 বছর, তাই তো? হ্যাঁ, বীরেশ্বরবাবু জবাব দিলেন। এখানে আছি 2 বছর, তার আগে 1 বছর আমি একটা চা বাগানের ম্যানেজার ছিলাম। ওমা, সে তো খুব ভালো চাকরি। আমি না বললে পারলাম না। শুনেছি রাজারহালে থাকা যায়। তা সেই চা বাগান কি বন্ধ হয়ে গিয়েছিল? বীরেশ্বরবাবু দুপাশে মাথা নাড়লেন। না, আমি ছেড়ে দিয়েছি। সে কি, কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্য হয়েছিল বুঝি? তাও না। ভদ্রলোক কয়েক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর বললেন, আমি আপনাকে সব খুলে বলছি, মানে কাউকে না বললে আমার মন হালকা হবে না। সবাইকে তো সব কিছু বলা যায় না, কিন্তু আমার মনে হচ্ছে আপনি আর সবার মতো নন, সহানুভূতিশীল মানুষ। বিশেষ করে আপনি আমার পাড়ার লোক। আপনাকে বলতে আমার কোনো আপত্তি নেই, অবশ্যই আপনার যদি শুনতে আপত্তি না থাকে। মোটেই না, আমি হেসে বললাম। হাঁড়িতে চাল ফুটছে, ভাত না হওয়া পর্যন্ত গল্প করে কাটানো যাবে। আমি যা বলবো তা কিন্তু একটা ঘটনা, যাকে আপনারা বলেন অলৌকিক, তেমন কিছু। আমি কিছু বলার আগেই একটা ছোকরা এসে ভদ্রলোকের খাবার অর্ডার নিয়ে গেল। তিনি শুধু ভাত আর মাংসের কথা বলে দিলেন। ভদ্রলোক শুরু করলেন, এখান থেকে মাইল 30 দূরে একটা চায়ের বাগানে আমি ম্যানেজারের চাকরি করছিলাম।
শুরু আমার স্বাস্থ্য তখন খুব ভালো ছিল। একসময় খুব মারদাঙ্গা করতাম, সাহসের কোনো অভাব ছিল না। সেটাই ছিল আমার ফার্স্ট কোয়ালিফিকেশন। চায়ের বাগানে কুলি মজুরদের নিয়ে কাজ, ম্যানেজারকে অনেক রকম সমস্যার মোকাবিলা করতে হয়। আপনি যা ভাবছেন তেমন পায়ে পা দিয়ে সুখের চাকরি নয়। শক্ত মানুষ না হলে টিকতেই পারবে না। অবশ্যই অন্য যোগ্যতাও যে আমার ছিল না এমন নয়। কৃষি বিজ্ঞানের আমি একজন স্নাতক। আমার বাংলোটা বেশ বড়। সেখান থেকে মাইলখানেক দূরে কুলি কামিনদের বস্তি। বাড়ির কাজকর্মের জন্য এক পাহাড়ি ছোকরাকে আমি রেখে দিয়েছিলাম। সে জুতো পালিশ থেকে রান্নাবান্না সবই করত। চৌকস ছেলে। আমার বাংলোর কাছাকাছি আর কোনো বাড়ি ছিল না, শুধু একটা পোড়ো বাড়ি ছাড়া। পোড়ো বাড়ি বলছি এই কারণে যে বাড়িটার চুন পলেস্তারা খসে পড়ে ইটগুলো যেন দাঁত বার করা, কার্নিশের কাছে এখানে বট অশ্বত্থের চারা। বাড়িটা দোতলা। আমার কোয়ার্টারের মতো বাংলো ধাঁচের নয়। দরজা জানালা সব সময় বন্ধ থাকতো। বাড়িতে যে কেউ বাস করে না তা বলে দিতে হতো না। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। কলকাতা থেকে এসে জায়গাটাকে আমার খুব ভালো লেগে গেল। কয়েকটা ঘটনায় আমার শক্তি এবং দুঃসাহসের পরিচয় পেয়ে কুলি কামিনরা আমাকে বেশ সমীহ করে চলত। বেশ ভালোই কাটছিল দিনগুলো। রাত্রে ময়দার রুটি আর হাঁস কিংবা মুরগি কিংবা হরিণের রান্না করা মাংস, খাসা রান্না করতো ছেলেটা। প্রায় 1 মাস কেটে গেল। সেদিন ছিল পূর্ণিমার রাত। চা বাগানের আকাশে পূর্ণিমার চাঁদের রূপই আলাদা। বড় বড় আকাশ ছোঁয়া বাড়ি নেই, শুধু বাগান আর বাগান। আর চাঁদের আলো এমনভাবে ছড়িয়ে পড়ে যে তার রূপলি সুধোয় মনে হয় মনের মধ্যে একটা মাদকতা সৃষ্টি হয়। চা বাগানে সন্ধ্যের পরেই রাত নামে। কুলিদের বস্তিতে বেশি রাত পর্যন্ত হই হুল্লোড় চললেও আমার বাংলোর চৌহদ্দির মধ্যে জনমনুষ্যীর সাড়া পাওয়া যেত না। নিস্তব্ধ নিঝুম পরিবেশ। রাত 8টার মধ্যেই আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়তাম। সারাদিনের খাটাখাটনির পর গাঢ় ঘুমে ডুবে যেতাম। সেদিন হঠাৎ ঘুম ভেঙে গেল। বাইরে থেকে কার যেন একটা হাসি ভেসে আসছে। আমি অবাক হলাম। এত রাত্রে কে হাসে? এখানে তো লোকজন নেই। তাছাড়া এই জায়গাটা চা বাগানের সম্পত্তি। বিনা অনুমতিতে বাইরের লোকের এখানে আসা নিষেধ। আমি বিছানা ছেড়ে উঠলাম। টর্চটা হাতে নিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। বাইরে চাঁদের আলো যেন বন্যা বয়ে যাচ্ছে। তখনই আবার সেই হাসিটা ভেসে এলো। কে কে? আমি বারান্দা থেকে নেমে পড়লাম। চারিদিকে খুঁজলাম, কিন্তু কাউকে যেন দেখতে পেলাম না। হাসিটা যেমন হঠাৎ করে শুরু হয়েছিল তেমন হঠাৎই বন্ধ হয়ে গেল। আমি চিন্তিত মনে ঘরে ফিরে গেলাম। ঘড়িতে দেখলাম রাত 10:15। পরদিন আমার কাজের ছেলেটাকে জিজ্ঞেস করলাম রাত্রে সে কারো হাসি শুনেছে কিনা। সে বলল শোনেনি। আমি ভাবলাম কুলি মজুরদের কেউ হয়তো নেশা করে কাছাকাছি কোথাও এসেছিল, তার হাসিই আমি শুনেছি। ব্যাপারটা আমি মন থেকে মুছে ফেললাম। আমার কাজকর্মে মালিকপক্ষ খুব খুশি। একটা চিঠিতে সে কথা জানাতে তারা কার্পণ্য করলেন না। আমার ভবিষ্যৎ যে উজ্জ্বল সেটা বুঝতেও আমার বাকি রইল না। আরও 1 মাস কেটে গেল। আবার এলো পূর্ণিমা। সেদিন রাত্রেও আমার হঠাৎ ঘুম ভেঙে গেল। বিছানায় শুয়ে শুনতে পেলাম সেই হাসির শব্দ। বিকট সে হাসি। প্রকৃতিস্থ কোনো মানুষের যে নয় তা বুঝতে কষ্ট হয় না। সাধারণ কেউ হলে হয়তো ভয়ে সিটিয়ে যেত, কিন্তু আমি ছিলাম অন্য ধাতুতে গড়া। ঘড়িতে দেখলাম রাত 10টা। একটা মোটা লাঠি আর টর্চ নিয়ে আমি বেরিয়ে পড়লাম, কিন্তু কাউকে আজকেও খুঁজে পেলাম না। ব্যাপারটার কোনো ব্যাখ্যাই আমার মাথায় এলো না। শুধু বুঝলাম পূর্ণিমার রাত ছাড়া ওই হাসির শব্দ শোনা যায় না। পরদিন ছোকরাকে জিজ্ঞেস করে জানলাম সে আজকালকেও কোনো হাসির শব্দ শোনেনি। আমার কথার জবাব দেওয়ার সময় সে অদ্ভুতভাবে আমার মুখের দিকে তাকাচ্ছিল। বুঝতে পারলাম ও মনে করছে আমার মাথায় কিছু গণ্ডগোল হয়েছে, তাই ওকে আর ঘাটালাম না।
পরের পূর্ণিমার রাতেও সেই একই ঘটনা ঘটল। এবার আমি কান চেপে শুয়ে থাকলাম। আর কেউ ওই বিদঘুটে হাসি শুনতে পায় না কেন, তা আমার মনে বোধগম্য হলো না। একবার মনে হলো আমি কি স্নায়বিক পীড়ায় ভুগছি, কিন্তু সে চিন্তা মন থেকে উড়িয়ে দিলাম। পরের পূর্ণিমায় আবার সেই হাসির শব্দ শুরু হলো। আমি আর শুয়ে থাকতে পারলাম না। হাসির রহস্যটা আমাকে জানতেই হবে, নইলে আমি হয়তো পাগল হয়ে যাব। সেদিন রাতে আমি ইচ্ছে করেই জেগেছিলাম, তাই হাসিটা শুরু হতেই বিছানা ছেড়ে বেরিয়ে পড়লাম। হাসির শব্দটা যেদিক থেকে আসছিল সেদিক লক্ষ্য করে ছুটলাম। হঠাৎ হাসি বন্ধ হয়ে গেল। ততক্ষণে আমি পৌঁছে গেছি সেই পোড়ো বাড়িটার কাছে। এবার বুঝতে পারলাম হাসিটা আসে ওই বাড়ি থেকে, কিন্তু ওটা তো পরিত্যক্ত, কেউ ওখানে থাকে বলে শুনিনি, কাউকে চোখেও পড়েনি। তবে কি রাতে কিছু খারাপ লোকেরা ওখানে এসে জড়ো হয়? চোরাই কারবারিদের কি এটা গোপন আড্ডা? বাড়ির সব দরজা জানলা বন্ধ, সদর দরজায় বড় একটা তালা ঝুলছে। ভেতর থেকে ক্ষীণ আলোর রেখাও চোখে পড়ে না। আমি কি করব মনস্থির করতে না পেরে আবার বাড়িতে ফিরে এলাম। পরদিন আপিসে একজন পুরনো কর্মচারীকে জিজ্ঞেস করলাম ওই বাড়িটা সম্বন্ধে কিছু জানেন কি না। তিনি এক চমকপ্রদ ঘটনা আমাকে শোনালেন। বছর 40 আগে ওই বাড়িতে দুই ভাই থাকত। তাদের সম্বন্ধে কেউ বিশেষ কিছু জানত না, লোকজনের সঙ্গে তেমন মেলামেশাও করতো না। ওই বাড়িটা ছিল টি এস্টেটের মালিকানার বাইরে। শোনা যায় ছোট ভাই নাকি ছিল বদ্ধ উন্মাদ। তাকে দোতলার একটা ঘরে শেকল বেঁধে রাখা হতো। তাকে দেখাশোনার জন্য একজন লোকও ছিল। সেই উন্মাদ ভাই মাঝে মাঝে হিংস্র হয়ে উঠত। বিশেষ করে পূর্ণিমার রাতে বেড়ে যেত তার পাগলামি। তখন তাকে চাবুক মারতে হতো। চাবুক খেত আর অট্টহাসি হাসত সেই ভাই। ভয়ঙ্কর ছিল সেই হাসি। ওই ভাইয়ের জন্যই নাকি দাদা লোকালয় ছেড়ে এই নির্জন অঞ্চলে বাসা নিয়েছিল। তারপর একদিন পূর্ণিমার রাতে সেই উন্মাদ ভাই তাকে যে দেখাশোনা করত তাকেই আক্রমণ করে। সে তখন ঘুমিয়েছিল। আচমকা আক্রমণে সে প্রথমে কাবু হয়ে পড়েছিল বটে, কিন্তু সেও ছিল খুব বলিষ্ঠ। সেদিন রাত্রে আবার দাদা ওখানে ছিলেন না, দরকারি কাজে শহরে গিয়েছিলেন। পাগল সেই লোকটির গলা চেপে ধরেছিল। আত্মরক্ষার জন্য সেও পাগলের গলা চেপে ধরে। পরদিন সকালে দাদা ফিরে এসে দেখেন দুজন দুজনের গলা টিপে মাটিতে পড়ে আছে এবং দুজনেই মৃত। তারপর থেকে বাড়িটা ওভাবেই পড়ে আছে। দাদা সেই যে চলে গেলেন, আর কখনো ফিরে আসেনি। এই হলো বাড়িটার ইতিহাস। পরের পূর্ণিমায় আমি শহরের এক চা ব্যবসায়ীকে নেমন্তন্ন করলাম। রাত্রে খাওয়া দাওয়া করবেন, থাকবেন। খানাপিনার আয়োজনটা আমি ভালোই করেছিলাম। ইচ্ছে করেই সেদিন দেরিতে খেতে বসলাম। খেতে খেতে গল্প করছিলাম। ভদ্রলোক গুজরাতি। কেমন করে কর্পদক্ষীণ অবস্থা থেকে বিরাট ব্যবসার মালিক হয়েছিলেন সেই গল্পই শুনছিলাম। আমি তার কথা শুনছিলাম আর হাতঘড়ির দিকে তাকাচ্ছিলাম। মনে মনে একটা উত্তেজনা অনুভব না করে পারছিলাম না। ঠিক রাত 10টার সময় ভেসে এলো সেই বিকট হাসি। আমি গুজরাতি ভদ্রলোকের মুখের দিকে তাকালাম। দেখলাম তিনি কিন্তু নির্বিকার, খাচ্ছেন আর তার জীবনী বলে যাচ্ছেন। আমি একটু উত্তেজিত হয়েই বললেন, শুনতে পাচ্ছেন? কি? ভদ্রলোক অবাক হয়ে আমার মুখের দিকে তাকালেন। একটা হাসি। হাসি? কার হাসি? ভদ্রলোক এদিক ওদিক তাকালেন। কই, আমি তো কারো হাসি শুনতে পারছি না। একটু শুনুন, কান পেতে শুনুন, আমি অসহিষ্ণু গলায় বললাম। আমি তো স্পষ্ট শুনতে পাচ্ছি। ভদ্রলোক ভ্রু কুঁচকে মনোসংযোগ করার চেষ্টা করলেন। তারপর ঘাড় নেড়ে বললেন, আপনি বোধহয় ভুল শুনেছেন। কেউ হাসেনি, আপনার মনের ভুল। ভুল শুনেছি। এবার আমার ধৈর্যচ্যুতি ঘটল। প্রায় চিৎকার করে বললাম, প্রত্যেক পূর্ণিমার রাত্রে আমি এই হাসির শব্দ শুনছি, আর আপনি আমাকে বলছেন আমি ভুল শুনছি? এটা আমার মনের ভুল? ভদ্রলোক কেমন যেন একটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি বুঝতে পারলাম আমার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে তিনি সন্দিহান হয়ে পড়েছেন। চোখে মুখে ভয়ের চিহ্নও ফুটে উঠেছে। বোধহয় ভাবছেন পাগলের পাল্লায় পড়া গেল।
আমি অতি কষ্টে নিজেকে সংযত করে ভদ্রলোকের কাছে ক্ষমা চাইলাম। বাকি সময়টুকু আমরা চুপচাপ খেলাম। পরদিন সকালেই ভদ্রলোক আমায় বিদায় জানালেন। মনে হলো তিনি যেন পালিয়ে বাঁচলেন। জানি না ওই ভদ্রলোকের জন্যই কিনা একটা কথা চাউর হয়ে গেল যে আমার মাথায় গণ্ডগোল দেখা দিয়েছে। হেড অফিস থেকে এ ব্যাপারে একটা লোকজনও খোঁজখবর করতে এলো। তিনি অবশ্য আমার আচরণে কোনো অস্বাভাবিক কিছু না দেখায় চাকরিটা রয়ে গেল। একটা কথা কিন্তু আমার কাছে পরিষ্কার হলো যে আমি ছাড়া ওই হাসি আর কেউ শুনতে পায় না। পরের পূর্ণিমায় আমি ঠিক করলাম এই ব্যাপারটার একটা হেস্তনেস্ত করতেই হবে। সেই রাতে আমি প্রস্তুত হয়েই ছিলাম। হাসি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমি ওই বাড়ির দিকে দৌড়লাম। আমার বাঁ হাতে 5 ব্যাটারির একটা বড় টর্চ আর ডান হাতে ছিল রিভলভার। বাড়িটার সামনে আসতেই হাসিটা থেমে গেল। আমি এক মুহূর্ত বোধহয় ইতস্তত করেছিলাম। তারপর সদর দরজায় এক লাথি মারলাম। পুরনো দরজা প্রচণ্ড পদাঘাতের জোরে পাল্লা ভেঙে গেল। আমি ভেতরে ঢুকলাম। চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলাম। বহুদিন অব্যবহৃত জিনিসগুলো ধুলোর স্তর জমে মাটির ওপর পড়ে আছে। ঘরের ওপর কালো কালো ঝুল ঝুলছে। দীর্ঘকাল পরে বাতাস ঢোকায় টর্চের আলোয় অসংখ্য ধূলিকণা উঠতে দেখলাম। তারপরই হঠাৎ দোতলার ঘর থেকে কেউ যেন হেসে উঠল, যেন আমাকে ব্যঙ্গ করে হাসল। আগেই বলেছি আমার দুর্জয় সাহস। এতটুকু দ্বিধা না করে আমি লাফ দিয়ে 2-3টা সিঁড়ি টপকে দোতলায় উঠলাম। তারপর যে ঘর থেকে হাসির শব্দ এসেছিল সেই ঘরের বন্ধ দরজায় এক লাথি মারলাম। দরজাটা ভেজানো ছিল, দড়াম করে খুলে গেল। আমি টর্চ জ্বালিয়ে রিভলভার উঁচিয়ে ঘরে ঢুকে পড়লাম। সমস্ত ব্যাপারটা যদি কোনো দুষ্টু লোকের বা দলের চক্রান্ত হয়, মানুষকে ভয় দেখিয়ে ওই বাড়ি থেকে দূরে সরিয়ে রাখাই তাদের আসল মতলব, তবে তা আমি ভেঙে দেব, এই ছিল আমার সংকল্প। কিন্তু ঘরে ঢুকে আমি তাজ্জব বনে গেলাম। ঘরে কেউ নেই, এমনকি একটা আসবাব পর্যন্ত নেই। ফাঁকা শূন্য ঘর। আমি চারিদিকে টর্চের আলো বুলোচ্ছিলাম। হঠাৎ যেন একটা অশরীরী অনুভূতিতে আমার সর্বাঙ্গ কাঁটা দিয়ে উঠল। মনে হতে লাগলো কে বা কারা আমায় প্রতিটি নাড়াচাড়া লক্ষ্য করছে। আমি কাউকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু কেউ আমাকে অদৃশ্যভাবে দেখতে পাচ্ছে। সে যে কী ভয়ঙ্কর অনুভূতি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। বীরেশ্বরবাবু একটু থেমে টেবিল থেকে জলের গ্লাসটা তুলে এক গ্লাস জল খেলেন। তারপর গ্লাসটা নামিয়ে রেখে আবার বলতে শুরু করলেন। বোধহয় 2 থেকে 3 সেকেন্ড আমি ওই ঘরে ছিলাম, কিন্তু আমার মনে হলো সময়ের যেন আর শেষ নেই। তারপরই আমি ছিটকে ঘর থেকে বেরিয়ে দূর করে সিঁড়ি ভেঙে নামতে লাগলাম। আর তক্ষুনি শুরু হলো সেই বীভৎস হাসি, শরীরের রক্ত হিম করা সেই হাসি। আমার মতো সাহসী পুরুষেরও শিরদাঁড়া বেয়ে যেন বরফ গলা জলের স্রোত নেমে এলো। কোনো রকমে বাড়িতে এসে শুয়ে পড়লাম। সারা রাত ঘুমোতে পারলাম না। এরপর প্রত্যেক পূর্ণিমার রাতে ওই হাসি যেন আমাকে চুম্বকের মতো আকর্ষণ করত, আর আমি 2 কান চেপে বিছানায় ছটফট করতাম। ক্রমে আমার শরীর ভাঙতে শুরু করলো। হয়তো চোখে মুখেও এমন কিছু ফুটে উঠত যার জন্য সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতো, আমার সম্বন্ধে আড়ালে ফিসফাস করত। 1 বছর কোনো রকমে সেই ভয়াবহ নরক যন্ত্রণা সহ্য করেও আমি টিকেছিলাম, কিন্তু আর পারলাম না। চাকরিতে ইস্তফা দিয়ে এখানে চলে এলাম। একটা চাকরিও জুটিয়ে নিলাম। সেই থেকে এখানে আছি। কিন্তু আপনি কলকাতায় ফিরে গেলেন না কেন? আমি জিজ্ঞেস করলাম। আত্মীয় স্বজনের মধ্যে থাকলে আপনার শরীর ও মন দুই ভালো হতো। সেখানেই তো মুশকিল। বীরেশ্বরবাবু ম্লান হাসলেন। আমার আত্মীয় স্বজনেরাও যদি আমাকে পাগল ভাবে, আমি সেটা সইতে পারবো না। কিন্তু তারা কেন তা ভাববেন? আমি অবাক হয়েই বললাম। আর তো আপনি সে হাসি শুনছেন না। ওখান থেকে তো আপনি চলে এসেছেন। সেটাই তো হচ্ছে কথা, ভদ্রলোক বললেন। এখানে এসেও আমি সেই হাসির হাত থেকে নিস্তার পাইনি। পূর্ণিমার রাত 10টায় এখানে বসেও সে হাসি আমি শুনতে পাই। পৃথিবীর যেখানেই যাই না কেন ওই পৈশাচিক হাসি আমাকে মুক্তি দেবে না। সে কি? আমি স্তম্ভিতের মতো বললাম। ভদ্রলোক জানালার দিকে মুখ করে বসেছিলেন। হঠাৎ বলে উঠলেন, ওই দেখুন।
পিছন ফিরে আকাশের দিকে তাকালাম। দেখলাম আকাশে কোজাগরী পূর্ণিমার চাঁদ রূপোর থালার মতো ঝলমল করছে। তারপরই ভদ্রলোকের ব্যাকুল কণ্ঠে আমি তার মুখের দিকে ফিরে তাকালাম। তার মুখটা ছাইয়ের মতো সাদা হয়ে গেছে। কোটর থেকে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। হঠাৎ তিনি আর্তকণ্ঠে বলে উঠলেন, শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন সেই হাসি? তিনি দুহাত দিয়ে তার দু কান চেপে ধরলেন। আমি হাতঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 10টা। শান্ত হন, আমি বললাম। আমার মনে হয় আপনি কোনো ভালো সাইকিয়াট্রিস্টকে দেখালে ভালো হয়ে যাবেন। এটা আপনার একটা মানসিক রোগে দাঁড়িয়েছে। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে অদ্ভুত দৃষ্টিতে হাসলেন এবং বললেন, আপনিও বোধহয় আমাকে পাগল ভাবছেন, কিন্তু আমি এই ঘটনার কি ব্যাখ্যা করেছি জানেন? কি? আমি জানতে চাইলাম। বীরেশ্বর বাবুর চোখে মুখে ফুটে উঠল কেমন যেন একটা ঘোলাটে দৃষ্টি। তিনি বললেন, ওই ঘটনার সময় আমার জন্মই হয়নি। আমার নিশ্চিত ধারণা আগের জন্মে আমি ছিলাম সেই পাগল। হোটেলের ছোকরা এসে আমাদের সামনে 2 থালা ভাত নামিয়ে দিয়ে গেল। গরম ভাত, ধোয়া উঠছে।